পার্লামেন্টে বলার সুযোগ পেতাম না। আমার পুরো জীবন পড়ে আছে রাজনীতিতে। ওনার সঙ্গে ভালো সম্পর্কের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। নারদকাণ্ড, চিটফান্ড, তদন্ত সঠিক পথে এগোক এবং দোষী আছে তাদের শাস্তি হোক। যেখানে আমি সৎ বিচার পাবো সেখানেই করা উচিত। কেউ কখনো পার্মানেন্ট কোনো কিছুতে হতে পারে না। ব্যক্তিগত কারুর দল নয়, সবকিছুর পরিবর্তন হয়। লাইট, ক্যামেরা, অ্যাকশন। আমার দুঃখ লাগে, আমি আবার ফিরে যেতে চাই। সামনেই লোকসভা নির্বাচন, আর ঠিক তার আগে রাজনৈতিকভাবে যারা বেশি চর্চায় আসেন তার মধ্যে অন্যতম তিনি। রাজ্য বিজেপিতে তাকে নিয়ে নাকি নানান রকম দ্বন্দ্ব রয়েছে। তা সত্ত্বেও এত ব্যস্ততার মধ্যেও লকেট চট্টোপাধ্যায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন। লকেটদি, সংবাদ প্রতিদিন ডিজিটাল আপনাকে স্বাগত। আমার প্রথম প্রশ্ন যে আপনি বিজেপির বিক্ষুব্ধ নেত্রী নাকি বিজেপির জনপ্রিয় নেত্রী? মানে আপনাকে নিয়ে এত চর্চা কেন বিজেপির অন্দরে, যে লকেট চট্টোপাধ্যায় এখন ঠিকঠাক দেখা যাচ্ছে না তাকে? তোমাদের কি মনে হয় আমাকে দেখা যায় না? কারণ আমি তো সবসময় হয়তো সামনে কলকাতাতে দেখা যায় না খুব একটা, ডেফিনেটলি। কারণ আমার হুগলি আমার নিজের জায়গা, ওখান থেকে সাংসদ। আর বেশিরভাগটাই আমি রাঢ় বেঙ্গলের যে 8টা লোকসভা আছে ওখানে ইনচার্জ আছি। এটা ছাড়া ওখানেই ভীষণ ঘোরাঘুরি করি। সেই জন্য এই দিকটায় খুব একটা আসি না, বাড়িতে খুব একটা আসা হয় না, সেই জন্যই দেখা যায় না। পার্টিতে কোনো ক্ষুব্ধ বিক্ষুব্ধ এসবের কোনো ব্যাপার নেই। সবাই এক ক্যাটাগরি, সবাই আমরা একই। সবাই নেতা নেত্রী যারাই রয়েছেন সবাই আমরা পার্টি ওয়ার্কার্স, এবং যেরম কাজ দেয় আমরা সেরকম করি। আমি এই কথা কখনোই বলবো না, কারণ আমি বিভিন্ন জায়গায় এই রাজ্য থেকে বাইরে গিয়েও আমি কাজ করেছি। বিশেষ করে উত্তরাখণ্ডে আমি ইলেকশনের সময় কাজ করে এসছি। এবং সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুর পরিবর্তন হয়। আমার মনে হয় আমাদের পার্টিতেও সেটা ভীষণভাবে মানা হয় যে প্রত্যেকটা সময়ে একজন আসবে একজন যাবে, কেউ কখনো পার্মানেন্ট কোনো কিছুতে হতে পারে না। এবং আমি যদি মনে করি যে আমি পার্মানেন্টভাবে একটা জায়গা নিয়ে বসে থাকবো, এটা কখনো হয় না। আমি যেদিন থেকে আমার শুরু সেদিন থেকে কিন্তু আমার এক্সপায়ারি ডেট রেডি হয়ে থাকে। তো সেটা কখনো ভাবা হয় না। আমাকে আর দিলীপ দাকে নিয়ে যদি বলা হয়, ওই সময় আমরা ছিলাম পার্টিতে। ওই সময় আমিও এসছি, রূপাদি এসছে, দিলীপ দা ছিলেন, সবাই মিলে কাজ করেছি। বাইরে পাঠিয়ে দেওয়া মানে কাউকে শাস্তি দেওয়া নয়। বাইরে পাঠিয়ে দেওয়া মানে তাকে আমি অনেক কিছু শিখে এসেছি। আমার জীবনের যদি রাজনীতিতে কিছু শেখার কথা বলা হয় তাহলে আমি বলবো যে আমি বাংলার বাইরে যখন গেছি আমি অনেক কিছু শিখে এসেছি। সেটা ইলেকশনকে আমি দেখে এসেছি একদম নিচু থেকে, একদম ইলেকশনের ক্যান্ডিডেট ঘোষণা, তারপর ইলেকশন হওয়া, তারপরে রেজাল্ট বেরোনো, তারপরে মুখ্যমন্ত্রী কে হবে, তারপর শপথ নেওয়া, পুরোটা আমি নিজে চোখে দেখে এসেছি। আমাকে কনভেনার করে পাঠানো হয়েছিল। তো আমার কাছে এটা একটা বিশাল পাওয়া মনে করবে। এটাকে আমি সঙ্গে নিয়ে এখনও চলছি, সেই শেখাটা এখনও আমার মাথায় রয়েছে। সুতরাং বাইরে যাওয়াটা আমার জন্য একটা বিশাল ঠাকুরের একটা আশীর্বাদ হয়েছে আমার কাছে। এটা কেউ যদি কি মনে করবে আমি জানি না, সেটা আমি এখানেও কাজে লাগাতে পারছি আমার মনে হয় সেই অভিজ্ঞতাটাকে। একটা জিনিস ভালো হয়েছে যে আমি এই 5টা বছরে, আমি বলছি যে মন্ত্রী না হওয়াতে আমি বলছি, আমি আগে জানতাম না এগুলো, যে মন্ত্রী হলে নিশ্চয়ই একটা দায়িত্ব হতো, সবাই দেখতো আমাকে, আমার মন্ত্রী হয়েছি, আমার নাম হয়েছে, আমার একটা দায়িত্ব বেড়েছে। আমি এখন চেয়ারম্যান আছি, ফুড কমিটির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আছি আমি, যথেষ্ট ভালো দায়িত্ব। কিন্তু আমি না পার্লামেন্টে লোকসভায় বলার সুযোগ পেতাম না। এটা যারা মন্ত্রী আছেন তারা বলার সুযোগ পায় না, কিন্তু যারা এমপি আছে তারা বলার সুযোগ পায়। যারা এমপি আছে তারা কোশ্চেন করার সুযোগ পায়। যারা এমপি আছে তারা 0 আওয়ারে বলতে পারে। যারা এমপি আছে তারা ডিবেটেও অংশগ্রহণ করতে পারে। আমি যদি আগে থেকে হয়ে যেতাম, এখন মনে হয় যারা মন্ত্রী হয়নি তাহলে খুব ভালো হয়েছে। আমি অনেক এক্সপোজার পেয়েছি, আমি কি বলতে হবে তার জন্য স্টাডি করেছি। যদি আমাকে মন্ত্রী বানিয়ে দিত তাহলে কিন্তু আমি আর ফাঁকিবাজি করতাম, আমি কিছুই করতাম না। সুতরাং আমার জন্য সাপে বড় হচ্ছে না। আমার জীবন পড়ে আছে, এখন তো সবে 49 হয়েছে। আমার পুরো জীবন পড়ে আছে রাজনীতিতে, কোনো না কোনোভাবে হবে। যদি কেউ ভালো কাজ করে যায়, একদম তার সৎভাবে থাকতে পারে, এবং যে কাজ দিচ্ছে, আমাদের তো একটা সাংগঠনিক ধারা বজায় থাকে। আমিও সাংসদ হিসাবে দিল্লিতে কাজ করি, আমি একটা হুইপ আছি, আমি দিল্লিতেও প্রচুর দায়িত্ব আমার আছে, চেয়ারম্যান আছি। যেভাবে দায়িত্ব দিচ্ছে সেভাবে যদি কাজ করে যায়, একদিন না একদিন তার বিচার হয়, একদিন না একদিন ঠিক
জায়গা পাওয়া যায়। আপনি বিচার পাবেন? বিচার মানে কি, ঠিক সুযোগ পাবো। মানে এখন দেখছো না যে আমাদের এই 3টে রাজ্যের রাজ্যের ভোট হলো এবং মুখ্যমন্ত্রী হলেই হলো, তোমার দেখে মনে হয় না, সবাই দেখে মনে হচ্ছে যে হঠাৎ করে কোথা থেকে তুলে নিয়ে আসছে। মানে যারা কেউ কাজ করে যাচ্ছে একদম নিজের মতো করে, কখনো সে ভাবতেই পারিনি আজকে তাকে সেই উচ্চ জায়গা দেওয়া হচ্ছে। সেটা আমাদের দল বলেই সম্ভব। সুতরাং কাজ করে যাও, ফলের আশা করো না, ওপরওয়ালা আছে এবং আমাদের কেন্দ্রের নেতৃত্ব আছেন, আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী আছেন, নিশ্চয়ই দেখবেন। যে নারদকাণ্ড, যা এই চিটফান্ড, যা জিনিস আছে, এগুলো তো সম্পূর্ণভাবে মানে তদন্ত চলছে, তদন্তের বিষয় রয়েছে এবং আমরা চাই যে তদন্ত সঠিক পথে এগোক এবং যারা দোষী আছে তাদের শাস্তি হোক, এটাই আমরা চাই। সুতরাং এই তদন্তকে নিয়ে, যেটা তদন্তের পথে চলে গেছে, সেটা নিয়ে মানে আমার কথা বলার কোনো সাহস নেই বা আমার কথা বলার তো ক্ষমতা নেই। কিন্তু যারা আজকের ডেটে এই দলে আছেন বা যারা চালাচ্ছেন, অত্যন্ত সুন্দর করে চালাচ্ছেন এবং সুন্দর বিচার করে চালাচ্ছেন এবং 2021-এ 2রা মের পর পার্টিকে আজকে এই অবধি তুলে নিয়ে এসেছেন। এই জন্য তাদেরকে মানে সবাই মিলে, আমরা যারা রয়েছি, আমরা সবাই যারা এখন পার্টিতে চালাচ্ছেন, সবাই মিলে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পেরেছি এবং সামনে লোকসভা ভোট এবং আমার বিশ্বাস যে আমরা সবাই একসাথে আমরা কাজ করব। সেটা তো আমার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। আমি রূপা গাঙ্গুলিদি ছিলেন, তারপরে আমি এসছি, কেউ যদি বাইরে থেকে বলে রূপাদি, তারপরে আমি ছিলাম, তো মানে পরপর যদি বলা হয় তাহলে এরকম কখনো হয় না। এবং দিলীপ দা সেই সময়, আমাদের রাজনৈতিক পরিস্থিতি তখন অন্যরকম ছিল, তখন কঠিন, তখন অন্যরকম সিচুয়েশান ছিল। তখন 2015-তে যখন আমি এসেছি তখন মানে কেউ আসতেই চাইতো না। যখন আমি বিজেপিতে এসেছি আমাকে ভাবতো আমি পাগল। আমি তখন একটা মানে ভালো এরকম ছিল না যে সিনেমা থেকে আমি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি, আমি এসেছি। আমি যথেষ্ট পরিমাণে আমি কাজ করতাম। হ্যাঁ, আমার হঠাৎ করে দেখলাম যে আমার কাজ হঠাৎ করে দেখলাম বন্ধ হতে শুরু করে দিয়েছে, প্রডিউসাররা মানে হাত তুলে নিচ্ছে, দেখেছিলাম। এটা আমি কিন্তু তখনও অতটা ভেবে আসিনি, ইম্যাচিওর কাজ করেছিলাম, কিন্তু আমার সাথ দিয়েছিল পার্টি এবং আমার ভাগ্য ডেফিনেটলি সাথ দিয়েছিল। আজকে মনে হয় আমি সেই সময় ঠিক ডিসিশন নিয়েছিলাম। তো সেই সময় পার্টি অন্যরকম ছিল, আজকে পার্টি অন্যরকম। দিলীপ দা ওই সময়তে দিলীপ ঘোষকে ভীষণভাবে প্রযোজ্য ছিল। আজকের 2021-এ দাঁড়িয়ে 2021 থেকে 2024-এ সুকান্ত মজুমদারকে ভীষণভাবে প্রয়োজন আছে আমার মনে হয়। সুতরাং সময়ের পরিপ্রেক্ষিতে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব যা ডিসিশন নেয় সেটা একদম ঠিক নেয়। আমরা কারখানা চাইছি, কিন্তু কারখানার জন্য যে জট তৈরি করে রেখেছেন মমতা ব্যানার্জির তৃণমূল সরকার, খুব সুন্দরভাবে খেলাটাকে সাজিয়ে রেখেছেন। যতদিন ওনারা থাকবেন ততদিন কারুর সাধ্য নেই যে জমিটা বার করা। জমি বার করলেই কি হবে, প্রথম কথা হচ্ছে যে জমিটার মধ্যে শিল্প হওয়ার কথা, চাষ হওয়ার কথা ছিল, সেখানে কোনো চাষ হবে না। সেখানে মমতা ব্যানার্জি গিয়ে কী সব সর্ষের বীজ ছড়িয়ে এসেছিলেন, বলেছিলেন বিরাট ফুড পার্ক করবো, কিচ্ছু হয়নি, পুরো জিরো, কিচ্ছু হয়নি। তারা কৃষকরাও কিন্তু এখন সব বুঝতে পারে, পুরো ওদের সাথে বেইমানি করেছে, পুরো একদম যা তাভাবে ওদেরকে এসব উল্টোপাল্টা বুঝিয়ে নিয়েছে। এখন জমি জট যেভাবে আটকে রয়েছে, যতক্ষণ না আমরা আমাদের সরকারকে নিয়ে আসতে পারবো একদম এই জমি জটের বিষয়গুলোকে, যে রাজ্য সরকার যুক্ত হয়ে রয়েছে না, সেই জটটাকে আমরা ছাড়াতে পারবো না। যতক্ষণ আমরা জটটা ছাড়াতে পারবো না, জমিই পাবো না। আজকে যদি টাটা আসে এখানে, তা তো জমি চাই। জমি কোথায়? জমি তো জট করে তিনি কোর্টের মধ্যে ঢুকিয়ে রেখেছেন এবং সেটা অন্য কেউ না এলে, যতক্ষণ না এখানে সরকার আসবে ততক্ষণ এই জমি জট না খুলে এখানে করতে পারবে না। এবং আমার বিশ্বাস, আমি জানি, দেখুন 2021-এও আমরা ভেবেছিলাম সরকার আসবে, মানুষ দিয়েছে ভোট, তাকে আরেকবার সুযোগ দিয়েছে তৃণমূলকে, খুব ভালো কথা। আমার তো মনে হয় 2026-এ আবার সুযোগ দেবে, কারণ যেভাবে তৃণমূল দলটা চলছে। দেখুন, অনেকে মানে বিরোধীদেরও একটা ষড়যন্ত্র থাকে যে মানে মানুষের না কনফিডেন্স লুজ করে দেওয়া, সেটা থাকে যে লকের দিকে দেওয়া হবে না, লকের দিকে দেওয়া হবে না। তো সবাই একটা কনফিডেন্স, কর্মীদের মধ্যে একটা যদি প্রভাব ফেলতে পারে যে লকের দিকে দেওয়া হবে না, তাহলে একটা ওদের উৎসাহটা সেরকমভাবে থাকবে না, সেটা একটা কারণ হতে পারে। আর এখানে তো মানে আমাকে যখন হুগলিতে দেওয়া হয়েছিল, আমি তো জানতাম না যে আমাকে হুগলিতে দেওয়া হবে।
এবং ওপর থেকেই ঠিক করা হয়েছিল। সম্পূর্ণ এটা ওপরের নেতৃত্ব ঠিক করে কাকে কোথা থেকে লড়াবে। আমাদের কাজ হচ্ছে যেটা দেয়, আমাদের এখানে সিস্টেম আছে যে যেটা দেয় না সেই কাজটা করার। এইটা যদি আমি ভেতরে রক্তের মধ্যে ঢুকিয়ে নিতে পারি তাহলে আমি খুব ভালো থাকবো। এটা যদি আমার প্রশিক্ষণ করতে 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 এতদিন ধরে 9 বছর 10 বছর ধরে প্রশিক্ষণ করতে করতে এটা ঢুকে গেছে, যে কাজটা দেবে সেই কাজটা ভালোভাবে করো, বাস। তারপরে আর কিছু তোমাকে ভাবতে হবে না। নিশ্চয়ই যদি কাজটাকে তুমি ঠিকঠাকভাবে করো, 100% তুমি তোমার দিয়ে করো, তাহলে ওপরে ওরা আছেন দেখবে। শুধু যেটা দেবে আমাকে, আমি সেটা থেকেই লড়ব। যে কাজই দিক দল আমি করব, কোথাও গিয়ে কি আক্ষেপ রয়েছে মনে? কখনো কি কষ্ট হয় না আমি বোধহয় আর একটু ভালো হতো, বা একটা সময় অবসর নিয়ে নেয় বোধহয় ভালো, মানে সেই যদি আমি টিকিট না পাই, সেই যদি বলা হয় প্রাক্তন সাংসদ লকেট চাপ, তাহলে দলের জন্য একদিন কাজ করে করলামটা কি? মানে কখনো কি মনে হয় এরকম আক্ষেপ? না দেখো, আমার মনে হয় পার্টি মানেই তো আমি পার্টিতে এসেছি মানেই আমাকে সাংসদ হতে হবে, আমাকে বিধায়ক হতে হবে, এরকম তো না। পার্টিতে তো অনেক কাজ থাকে। আর অনেকে সাংসদ বিধায়ক না হয়েও কিন্তু অনেক বছর ধরে বাড়ির অন্যান্য পজিশনে থেকে ভালো ভালো কাজ করছে। সুতরাং আমার ভেতরে ওটা নেই যে না আরে সাংসদ হতে পারলাম না, প্রাক্তন সাংসদ হয়ে গেলাম, কিচ্ছু নেই। এখানে প্রচুর কাজ থাকে। আর আমার সত্যি কথা বলছি, আমার কোনো ভেতরে খারাপ লাগাও নেই যে কেন কিছু হতে পারলাম না, কেন এইসব আমার কিছু নেই। কারণ আমি জানি যে আমি যদি এখন রাজনীতিতে আমি অনেক আগে এসেছি আমার মনে হয়, এবং 40 বছরে আমি রাজনীতিতে চলে এসেছি, এখন 9 বছর 49 হয়ে গেছে। তো আমার কাছে সামনে হিউজ জায়গা পড়ে আছে। সো আমি এভাবে আস্তে আস্তে কাজ করতে করতে নিশ্চয়ই যদি ঠিকমতো কাজ করতে পারি আমি এগিয়ে যাবো, এরকম কোনো ব্যাপার নেই। কারোর সাথে কারোর সম্পর্ক ভালো থাকার জন্য আমাকে সেই দলটা করতে হবে সেটা কখনো হতে পারে না। সম্পর্ক তো ভালো থাকতেই পারে, কিন্তু সেই দলের যদি কোনো নীতি, কোনো বিচারধারা না থাকে, তাহলে আমি সেই কাজটা কী করে করব? 14তে আমাকে মহিলা কমিশনের মেম্বার করা হয়েছিল, এবং আমি মহিলা কমিশনের মেম্বার হয়ে খুব সিরিয়াসলি কাজটাকে নিয়েছিলাম, এবং তখন থেকে আমি আস্তে আস্তে করে বুঝতে শুরু করি, এবং মহিলাদের উপর নানা অত্যাচার যেখানে হচ্ছে সেখানে ছুটে যাওয়া, সেগুলো করছি। তো দেখলাম যে না, আমাকে সেইভাবে কাজটা করতে দেওয়া হচ্ছে না। আমি একটু অস্বস্তি, আনকমফোর্টেবল ফিল করছিলাম। তাহলে কি দরকার এই মহিলা কমিশনের মেম্বার হয়ে যাব, একবার দুবার যাব, গিয়ে ওখানে বসবো 15 মিনিটের জন্য, তারপরে বসে হাই হ্যালো করবো, ছবি তুলবো, খাবো দাবো, বেরিয়ে আসবো? না, আমার দরকার নেই। কোনো টাকা পয়সাও ওখানে সেরকমভাবেই ছিল না। আমার দরকার নেই, আমি করবো না। আমার তখনই ডিসাইড করলাম 2014 এই বিজেপির নরেন্দ্র মোদীজির যে প্ল্যাটফর্ম ছিল, আমি এখান থেকেই যদি করতেই হয় আমার যখন ভালোই লাগছে, তাহলে যেখানে আমি বিচার পাবো সেখানেই করা উচিত, এবং আমি সেখানে যোগদান করলাম। ওনার সঙ্গে ভালো সম্পর্কের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ভালো সম্পর্ক সবার সাথে থাকতে পারে না, এখন তো আর তো কোনো যোগাযোগ নেই, এত বছর হয়ে গেছে। 1 বছর হবে নাড্ডাজির অফিসেই, নাড্ডাজির সামনেই বসেছিলাম। তো আমি হঠাৎ দেখতে দেখতে ওনাকে দেখালাম, এই দেখুন দেখাচ্ছে আমাকে, আমি নাকি একটা কালীঘাটে ঢুকছি, দেখাচ্ছে যে একটা কালো গাড়িতে করে আমি নাকি কালীঘাটে ঢুকছি, আর আমি তখন ওখানেই বসে আছি আর কি। এরকম হয়েছে, কেউ একটা বলেছে তাকে একদিন আমি আসানসোল দুর্গাপুরে, আমি ওখানে ফ্লাইটে নেমে আমি ওইখান দিয়ে যাচ্ছিলাম। তো কেউ একটা খবর দিল যে আপনি কোথায় আছেন? আমি বললাম যে আমি তো দুর্গাপুরে নামলাম, জাস্ট নেমে আমাদের একটা সাংগঠনিক বৈঠকে যাচ্ছি। না, আমি নাকি কোন মমতা ব্যানার্জি বা কারোর সাথে বসে আমি নাকি মিট করেছি, সেই সময় আমি নাকি ওইখানে বসে আছি কোনো একটা মেদিনীপুরে। তো আমি কি বলবো, এগুলো মানুষের কর্মীদের উৎসাহ ভাঙবার জন্য এইগুলোকেই করা হয় আমার মনে হয়। এগুলো আর আমাদের কাছে জলভাত হয়ে গেছে। নেগেটিভ যদি কিছু কেউ প্রচার করে থাকে, সেটা তো প্রচার নিজেরাই করছে। সুতরাং একদম তো আমি কোথাও অন্ধকারের মধ্যে ঢুকে নেই। সুতরাং যারা ভালো প্রচার করছে তাদেরও ধন্যবাদ, যারা নেগেটিভ প্রচার করছে তাদেরও ধন্যবাদ। অ্যাটলিস্ট আমাকে মনে রেখেছে সবাই। পলিটিক্সে কোনো কি বলবো, ধারা এরকম কখনো থাকে না। আমি দেখুন রূপাদিকে দেখেছি আমি। রূপাদি একটা সময় কত কিছু ছিলেন, রূপাদি হঠাৎ করে চুপচাপ হয়ে গেলেন। আমি ভাবি রূপাদিকে খুব মিস করি আমি। কিন্তু এই ধারাবাহিকতা বজায় রেখে সবাই যদি নিজের মতন চলতে থাকে, কেউ কারোর জায়গা নিতে পারে না, এবং আমরা একই পরিবারের মেম্বার। এবং আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, টিম ওয়ার্ক, কোনো ব্যক্তিগত কারোর দল নয়। সুতরাং টিমে যত আমাদের ভালো ভালো লোক থাকবে
আমরা সবাই একসাথে বেশি করে কাজ করতে পারবো। এবং অগ্নিমিত্রা বলুন, রূপা গাঙ্গুলি বলুন, আমাদের মহিলা মোর্চার ফাল্গুনি বলুন, তার আগে তনুজা ছিল, মানে আমরা যে মহিলার মুখ যারা রয়েছেন, দেবশ্রী চৌধুরী বলুন, যারা মহিলা মুখ রয়েছে যথেষ্ট ভালো স্ট্রং মহিলা, এবং আরও মহিলা আমাদের দরকার এরকম। আপনি রূপা গঙ্গোপাধ্যায়কে মিস করছেন। একটা সময় রূপা গঙ্গোপাধ্যায়ের জায়গায় আপনি তার পদটা সামলেছেন একটা সময় মহিলা মোর্চাতে গিয়ে। রূপা গঙ্গোপাধ্যায় মুখ খোলেন, অনুপম হাজরারা মুখ খোলেন বিজেপির বিরুদ্ধে, আপনি এত চুপচাপ, আপনি তো কখনো বিতর্কিত কথাবার্তা বলেন না, আপনি মুখ খোলেন না, মানে আপনি এতটাই ব্যালেন্স করেন কি করে? মানে এত কিছু হওয়ার পরেও মুখ খুলছেন না, প্রকাশ্যে কিছু বলছেন না? আমার সাথে কিছু হয়নি, যাই বলবো, আমার সাথে কিছু হয়নি, ভীষণ ভালো। না না, আমার সাথে কিছু হয়নি, একদম খুব ভালোভাবে আমরা পার্টিটাকে চালাচ্ছি, এবং আমরা খুব সুন্দরভাবে চালাচ্ছি। আগামী দিনে লোকসভা নির্বাচনটা যেন সিস্টেমেটিক ওয়েতে হয়, আমরা সবাই মিলে এটা চেষ্টা করছি। এটা সত্যি অনেক কঠিন, কারণ আমরা এমন একটা জগতে ছিলাম, সেখানে লাইট, ক্যামেরা, অ্যাকশন, মেকআপ, মানে আমাদের অভিনেত্রীর জগৎ থেকে, হ্যাঁ প্রথম দিকে তো স্ট্রাগল ছিল, যখন একটা জায়গা তৈরি করে নিয়েছিলাম তখন আমাদের জায়গাটা অনেক একটা জায়গা ছিল, তো সেখান থেকে সব কিছু রকম সুযোগ সুবিধা সব কিছু ছিল, একদম মানে ভালো ভালো সিনেমায় কাজ করা, ভালো ভালো ভাবে আউটডোর শুটিং করা, একটা অন্য রকম ছিল। সেইখান থেকে আজকে এখানে বেরিয়ে এসে যে আমাকে কি বলবো, ত্যাগ বলতে পারো তুমি আমাকে, সব কিছু করে যে আজকে একটা মানুষের একটা ধরাছোঁয়ার মধ্যে আসতে পেরেছি। আগে আমি স্টেজেতে শো করতাম, তখন মানুষ চাইতো যে আমি একটু টাচ করব, আর আজকে আমি মানুষের সঙ্গে আমি নিজে যাই, গিয়ে মানুষকে আমি জড়িয়ে ধরি, বা আমাকে মানুষ জড়িয়ে ধরে, দিদি আমাকে একটু দেখুন, এটা করুন সেটা করুন, সেটা আমার জন্য খুব ভালো লাগে। কিন্তু আমার একবারের জন্য মনে হয় না যে আবার অভিনয়ের জগতে ফিরতে। সুতরাং আমি মিস করি না। ভগবান একটা জিনিস করেছে, অলওয়েজ আমাকে ব্যস্ততম একটা জীবনের মধ্যে রেখেছে, যাতে আমি খালি না বসে থাকতে পারি এবং পেছন দিকে না তাকাতে পারি। এটা আমি ভগবানের একটা অশেষ আমার উপর কৃপা আমি মনে করি। লকেট চট্টোপাধ্যায় আর অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় সত্যি সত্যি বোধহয় নেই, তিনি এখন দুধে রাজনীতিক হয়ে গেছেন। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।